হয়তো টেকনিক্যালি ফুড ব্লগিং করছি না, পুরোটাই কিন্তু খাবার ঘিরে মানুষের গল্প। এই খাবারটা এখানেই কেন পাওয়া যাচ্ছে, খাবারটা জনপ্রিয় কেন, এই দোকানদার এই খাবারটি কেন বানান, এইরকম অনেকগুলো প্রশ্ন থেকে যায়। বাঁকুড়া, বর্ধমান, এদিকে মেদিনীপুরে মুড়ির চল সাংঘাতিক, লুচি সাইডে রেখে মুড়ি খাবে। তর্কটা এরকম হওয়া উচিত, কলকাতা ব্রেকফাস্ট ভার্সেস জেলার ব্রেকফাস্ট। কখনো ভাবিনি যে আমার সুযোগ হবে নবাবের সাথে বসে আড্ডা মারা। একটা মাইন্ডসেট হয়ে গেছে যে উত্তর কলকাতায় লুচি কচুরি খেলে আমাকে এখানেই যেতে হবে, এর বাইরে পাবো না বা এর বাইরে খাবো না। তুমি যখন বলবে বেগুনি দিন, ও ঘুরিয়ে জিজ্ঞেস করবে কিসের। ওই 30 বছরের পুরনো ভাঙা হোটেলটায় গিয়ে আমি পড়বো। নট নেসেসারিলি যে একটা পুরনো জায়গা মানেই সেই জায়গাটা কাল্ট হবে, ক্লাসিক হবে। কোয়ালিটি ওভার দ্য ব্র্যান্ডিং হয়ে গেলেই সমস্যা। আমার কখনো ইচ্ছা হয় না যে আমি শুধু আমার কন্টেন্ট বানানোর তাগিদে ওই রকম কোনো একটা দোকান থাকে। নিজেদের অজান্তেই আমরা কিন্তু বাঙালির অফিসিয়াল উইকেন্ড প্ল্যানার হয়ে গেছি। ওই দুই বন্ধুর যে ঝগড়া পঞ্চটি, ওটা কখন ইউএসপি হয়ে গেছে আমরা নিজেরাও জানি। আমার মনে হয় স্পুন ফিডিং করিয়ে আমি টুরিস্ট তৈরি করতে চাই না। আপনার চ্যানেলটা ডিলিট করে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আরেকটা ফোন থেকে বেতন দা বিলস খুঁজে দেখলাম, খুঁজেই পেলাম না, চ্যানেলটাই নেই। কয়েক মিনিটের জন্যে আচ্ছা, কোনো জায়গায় ঘুরতে গেলে আপনারা শুধুমাত্র সেই জায়গার দর্শনীয় স্থানগুলো দেখে ফিরে আসেন, তাই তো? আমি কিন্তু তা করি না। আমি সেই জায়গার মাটির গন্ধ, মানুষের গল্প এবং অলি গলির ইতিহাস সঙ্গে করে নিয়ে ফিরি। আমাদের আজকের যিনি অতিথি, তিনিও কিন্তু খুঁজে বেড়ান বিভিন্ন জায়গার অজানা গল্প। আর সেই গল্পগুলো হয়তো ইতিহাসের পাতায় থাকে না, কিন্তু সেই গল্পগুলোই সেই জায়গাকার আসল পরিচয়। আমাদের সঙ্গে আজকে রয়েছেন প্লেট অন দ্য হুইলস থেকে মিস্টার সুব্রত মিত্র। তো চলুন আর দেরি না করে ঝটপট সুব্রতদার সঙ্গে বেরিয়ে পড়ি আজকের অজানা গল্পের সন্ধানে। সাথে থাকুন এবং ঝটপট সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নতুন পাতা সাথে নন্দিনী। আমাদের নতুন পাতা সাথে নন্দিনীর সুইট পার্টনার ফেলু মোদক ফুডস, মিষ্টির পথে পঞ্চম প্রজন্ম। ওয়েলকাম সুব্রতদা নমস্কার। টু নতুন পাতা সাথে নন্দিনী। কেমন আছো? সাথে আরেকটা প্রশ্ন, কেমন ঘুরছো? খুব ভালো ঘুরছি। আচ্ছা, ঘুরবে চাকা, পৌঁছে যাব এখান থেকে ওখান, সাথে থাকবে খাবারের সন্ধান। কিন্তু এর মধ্যে টুইস্ট খুঁজে পেলাম, সেটা যখন তোমার চ্যানেলে ঢুকলাম দেখলাম যে তুমি শুধুমাত্র ফুড ব্লগিং করছো না, সেখানে বিভিন্ন জায়গার গল্প তুলে ধরছো। তো এই গল্পটা একটু শুনি। প্রথমত হয়তো টেকনিক্যালি ফুড ব্লগিং করছি না, পুরোটাই কিন্তু খাবার ঘিরে মানুষের গল্প। মানে তুমি সেই জায়গাটার মানুষগুলোর বা সেই খাবারগুলোর কোথাও কি সোলটাকে খুঁজে বের করার চেষ্টা করছো? দেখো, যখনই কোনো নতুন জায়গায় যাই, নতুন খাবার খাই বা পুরনো খাবার আবার ঘুরে ফিরে গিয়ে খাই, সেই খাবারটার পেছনে একটা কারণ থাকে। কারণগুলো কিরকম? এই খাবারটা এখানেই কেন পাওয়া যাচ্ছে, খাবারটা জনপ্রিয় কেন, বা খাবারটা এত বদনাম কেন, এই দোকানদার এই খাবারটি কেন বানান, এই রকম অনেকগুলো প্রশ্ন থেকে যায়। আর সেই প্রশ্নর উত্তরগুলো এত ইন্টারেস্টিং হয় যে একটা খাবার খেতে গিয়ে বা একটা জায়গা ঘুরতে গিয়ে আমি পরের জায়গাটার গল্প ওখানেই পেয়ে যাই। তাহলে এরম করেই সেই জায়গার সোলটাকে খুঁজে বের করো। একদম, সোল মানে মানুষজন, মানুষজন মানুষজন আসল হিরো। আমরা তো শুধু ঘুরছি,
খাচ্ছি, গল্প করছি, জিনিসগুলো ক্যামেরা বন্দি করছি। আসল হিরো তো মানুষ, আমরা তো জাস্ট একটা মিডিয়াম, এর বাইরে কিচ্ছু নই, কিচ্ছু নই। তুমি যে এত জায়গা ঘুরেছো, সেখানে মানে কোনো একটা জায়গা আছে সেখানকার মানুষদের গল্প তোমাকে ভীষণ টেনেছে বা এখনো টানছে, মনে হয় আবার সেই জায়গাটায় যাই? এরকম একটা না, অনেকগুলো জায়গা আছে, অনেকগুলো জায়গা আছে যেখানকার মানুষজন অনেক কিছু শিখিয়েছে। আমি যদি দুর্গাপুরের কথাই ধরি, দুর্গাপুর খুব ঝাঁ চকচকে একটা শহর, সুন্দর শহর। সেখানে এক ভদ্রলোকের সাথে আমার আলাপ হয়েছিল। আমার এক বন্ধু ওনার সন্ধান দিয়েছিলেন। উনি ঘুগনি বিক্রি করেন এবং সেই ঘুগনি বিক্রির টাকায় উনি সাইকেলে করে পুরো ভারতবর্ষটা ঘোরেন। লেহ, লাদাখ, এদিকে কাজা, স্পিতি সব ঘুরে এসছেন। আমি জিজ্ঞেস করলাম যে আপনি অত সাইকেল চালান, কষ্ট হয় না, হাঁপিয়ে যান না? খুব ইজি বললেন, হাঁপিয়ে গেলে একটু মাথাটা ঘুরে যায়, মাথাটা ঘুরে গেলে চোখটা বন্ধ করে আমি শুয়ে থাকি, আর ওপরে ব্যবস্থা খুব ভালো। আমি কিরকম? মিলিটারির গাড়ি দেখলেই দাঁড়িয়ে যায়, ওরা লজেন্স জল টল দেয়, আবার ঠিক হয়ে যায়, আবার সাইকেল চালাই। তারপরে জিজ্ঞেস করলাম, আচ্ছা জুতো কি ব্যবহার করেন? বললেন আমরা জিনিস চিনি, এটা 350 টাকা দিয়ে জুতো কিনেছিলাম না 3 বছর বা 4 বছর আগে, এখনো চলছে। তা আমি বুঝলাম যে হ্যাপিনেস একটা অদ্ভুত ইন্ডেক্স, ওটা কোনোভাবে কোনো কিছু দিয়ে আটকে রাখা যায় না, কোনো কিছু দিয়ে মাপা যায় না। ওই লোকটার অতটুকু সম্বল, সে ঘুগনি বিক্রি করে, হয়তো প্যান কার্ডও নেই, কিন্তু সেই ঘুগনি বিক্রির টাকা জমিয়ে দেখো, ভালো লাগার তাগিদে, ভালো থাকার তাগিদে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছে। না আছে ইকুইপমেন্টস, না আছে অ্যারেঞ্জমেন্টস, কিচ্ছু নেই, সাহস আর নিজের ভালো লাগা। এইরকম বহু মানুষজন, বহু মানুষজনের সাথে আলাপ হয়েছে। মানে সেরকম যদি এক একটা করে গল্প বলা আরম্ভ করি, হয়তো এই একটা এপিসোড আমাদের কম পড়ে যাবে। তোমার বাঁকুড়ার আমি একটা এপিসোড দেখেছি, হ্যাঁ, সেইখানে গিয়ে তুমি 10 অবতার কার্ডসের কথা বলেছো। তোমার ভিডিও থেকেই দেখেছি, কিন্তু অনেকবার বাঁকুড়া বিষ্ণুপুর আমরা ঘুরতে গেছি, হ্যাঁ, অনেক ব্লগাররাও হয়তো গেছে, হ্যাঁ। কিন্তু এই 10 অবতার কার্ডস এটা কিন্তু আমি প্লেট অন হুইলসের চ্যানেলে প্রথম দেখেছি। আমি নিজেও বহুবার গেছি, কিন্তু এই এতটা ভেতরে ঢোকার কোনোদিন চেষ্টা করিনি। এই 10 অবতার কার্ডসের গল্পটা একটুখানি শুনবো, আমার কিন্তু বেশ ইউনিক লেগেছে এই টপিকটা। 10 অবতার কার্ড যে ব্যাপারটা, এটা প্রাচীন খেলা। যেরকম পাশা খেলা হতো, সেরকম বাঁকুড়ার রাজঘরানাগুলোতে এই 10 অবতার তাসের একটা খেলা হতো, যেখানে বিষ্ণুর 10টা অবতারের 10টা তাস থাকে। তার আবার সাপোর্টিভ বোধহয় 5টা করে তাস থাকে। এবং এই খেলাটা রাজঘরানাতে হতো, এবং এর এক্সচেঞ্জ হতো রাজ্য দিয়ে, গ্রাম দিয়ে, আচ্ছা। হয়তো হাতি কেউ বাজি লাগালো। রাজাদের খেলা, হুম। একদম রাজাদের খেলা, রয়্যাল গেম। সেই ট্র্যাডিশনটা এখনো বাঁকুড়া জেলায় আছে। বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামগুলোতে এখনো 10 অবতার তাসের খেলা হয়, এবং এই খেলার নিয়মটা ভীষণ অদ্ভুত। যেহেতু বিষ্ণু, ভগবান বিষ্ণুর অবতারদের ছবি আছে, বা একটা নিয়মটাও খুব জোরালো প্যাঁচালো নিয়ম, খুব সাত্ত্বিকভাবে খেলতে হয়। মানে যে জায়গাটায় খেলা হয় সেটা পয় পরিষ্কার থাকতে হবে, বা যারা খেলেন। এবার তার থেকেও বড় কথা,
খেলাটা তো প্রাচীন খেলা, সেই খেলার হয়তো গরিমাটা হারিয়ে গেছে। দেখো, রাজাও নেই, রাজত্বও নেই, কিন্তু যারা এই দশাবতার তাস তৈরি করেন সেই আর্টিজানরা কিন্তু রয়ে গেছেন, এবং তার কদর আমাদের দেশে যত না বেশি, তার থেকে বিদেশিদের মধ্যে অনেক বেশি। হুম আমার নিজেরই অস্বস্তি হয় বা লজ্জা লাগে, আমিও ছোট থেকে এতবার বিষ্ণুপুর গেছি, বহু পরে জেনেছি দশাবতার তাসের কথা, বহু পরে জেনেছি। হ্যাঁ, সিরিয়াসলি মানে এইটা আমরা শুধু ওই টেরাকোটার জন্যই বাঁকুড়া বিষ্ণুপুরে যাই, কিন্তু এই দশাবতার কার্ডসটা নিয়ে মানে জানিই না, এই যে একটা বিষয় আছে সেটা জানি না আমরা কেউ। এটা বাংলার একটা নিজস্ব ঘরানা, এবং বেশ কিছুদিন আগে হয়তো যত্নের অভাবে এই ঘরানাটা হারিয়ে যেতে বসেছি। হুম এখন মানুষজন ফেলে আসা সবকিছু নিয়ে অনেক বেশি যত্নশীল, অনেক বেশি যত্নশীল। পুরনোর মধ্যে নতুনত্ব খুঁজছে, তাই হয়তো দশাবতার তাস আবার ফিরে এসছে। এবং যে ভদ্রলোক শিল্পী, তার ভাইপো বা ছেলে, তারাও এই প্রফেশনে এসছে। সেটা এই কারণেই এসছে যে মানুষজন আবার খুঁজছে, পুরনোর মধ্যে নতুন কিছু খুঁজছে, হুম এবং বিদেশিদের মধ্যে ভীষণ চাহিদা। এটা কালেক্টার্স আইটেম, এই দশাবতার তাসগুলো কালেক্টার্স আইটেম। যে রঙগুলো ব্যবহার করা হয় প্রত্যেক কটাই প্রাকৃতিক রং, কোনোটা মাটি দিয়ে, তো কোনোটা পাথর দিয়ে, কোনোটা পোকা দিয়ে। মানে আমিও গিয়ে ওই 2-3 ঘন্টা আমারও মাথাটা কাজ করা বন্ধ করে দিয়েছিল। তুমি এই ব্যাপারটা জানলে কোথা থেকে, মানে তুমি যখন বাঁকুড়া বা বিষ্ণুপুর যাচ্ছ তার আগে থেকে এই ব্যাপারটা নিয়ে রিসার্চ করলে কি করে যে দশাবতার কার্ডস একটা ব্যাপার আছে? বাঁকুড়া জেলায় আমার যাতায়াত খুব বেশি, মানে সেটা আমার পেশার সুবাদে। হুম মানে যে পেশাটা আমার ব্রেড অ্যান্ড বাটার, তার জন্যে বাঁকুড়ায় আমাকে প্রচুর যেতে হয়। এবং বাঁকুড়ার মানুষজন নিজেদের ঐতিহ্য, নিজেদের কি বলবো লিগেসির ব্যাপারে ভীষণ প্রম্পট, ভোলেনি তারা কিছু। বাঁকুড়ার যে কোনো প্রভিন্সের লোককে সেই জায়গাটার ব্যাপারে জিজ্ঞেস করলে, কটা মন্দির আছে, মন্দিরগুলোর ইতিহাস কি, এখানে কোন জমিদার বাড়ি আছে কি, প্রত্যেকে জানে, ভীষণ ওয়াকিবহাল। নিজেদের ইতিহাস সম্পর্কে তারা ভীষণ ওয়াকিবহাল। এবং এরকম নয় যে একদম জেঠুমার্কা লোকজনই ইতিহাস জানে, নট নেসেসারি, সবাই জানে, এবং তারা ভীষণ যত্নশীল। বাঁকুড়াতে আমরা মন্দির বা টেরাকোটা এই সব কিছু ল্যান্ডমার্ক ভাবি। বিষ্ণুপুর, বিষ্ণুপুর বাদ দিয়েও এমন জায়গা আছে যেখানে ভারতবর্ষের দুর্লভতম মন্দিরগুলোর মধ্যে কিছু মন্দির এখনো রয়েছে। আমি সোনামুখীর কথা বলছি, এপিসোডও আছে, হুম 2টো এপিসোড আছে সোনামুখী। সোনামুখীটা কেউ যদি সময় নিয়ে ঘোরে, ভীষণ এলোমেলো অগোছালো জায়গা, যা হয় মফস্বল, একটা ঠিকঠাক রেস্টুরেন্টও নেই, কিন্তু ওই ছোটখাটো হার্ডলসগুলো যদি আমি মাথা থেকে সরিয়ে দিই, সোনামুখী গেলে অবাক হয়ে যেতে হয়, অবাক হয়ে যেতে হয়। মানে এত কিছু আছে। সেই মানে এই যে তুমি বিভিন্ন জায়গায় ঘুরছো, সেখানকার খাবার খাচ্ছো, সেখানকার মানুষজনের সঙ্গে মিশছো, তা তোমার কি মনে হয় একটা গ্রাম বা একটা শহরের ট্র্যাডিশনটা কোথায় লুকিয়ে রয়েছে, সেইখানকার মানুষদের মধ্যে না খাবারের মধ্যে? খাবার একটা খুব বড় রোল প্লে করে।
যেন খাবার কিন্তু খুব বড় রোল প্লে করে। প্রত্যেক হাইওয়েতে প্রত্যেক 50 কিলোমিটার পর পর খাওয়ার ধরন চেঞ্জ হয়। প্রত্যেক 50 কিলোমিটারে খাবার ধরন চেঞ্জ হয়। তুমি যদি দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কথা বলো, হুগলি থেকে বর্ধমান, পূর্ব বর্ধমান সীমানা অবধি দুপাশে ধাবাগুলোর খাবার দাবার প্যাটার্ন, মেনু কার্ডের প্যাটার্ন মোটামুটি কমন, সেম। আবার যেই বুদবুদটা পেরিয়ে গেলাম পানাগড় থেকে আপ টু রানীগঞ্জ অবধি, ওই দু সাইডে রাস্তার ওপর যে খাবার দোকানগুলো আছে সেগুলোর খাবার আবার এক রকমের। ঠিক যেই মুহূর্তে আমি রানীগঞ্জটা পেরিয়ে গেলাম, ঝাড়খণ্ডের কাছাকাছি হয়ে গেলাম, খাবার ধরনটা বেশ খানিকটা বদলে যায়। এগুলো কেন হয়? এটার সঙ্গে পুরোটাই জড়িয়ে আছে মানুষের জীবনযাত্রার অভ্যেস, পুরোটাই জড়িয়ে আছে অভ্যেস। এক একটা প্রভিন্সে লোকজন এক এক রকম খাবার দাবার খেয়ে অভ্যস্ত, মানে সে ওটা খেয়েই বড় হয়েছে বা ওখানে ওটাই ভালো পাওয়া যায়। এই যে খাওয়ার অভ্যেসটা, এর পেছনে কিন্তু অনেক বড় কারণ হচ্ছে সাপ্লাই আর অ্যাভেলেবিলিটি। ইতিহাস, ভূগোল, দর্শন যাই বলো, মোদ্দা কথা জিনিসটা পাওয়া যেতে হবে, অ্যাভেলেবল থাকতে হবে। একদমই আজকে তাই। বাঁকুড়া, বর্ধমান, এদিকে মেদিনীপুরে মুড়ির চল সাংঘাতিক। লোকে লুচি সাইডে রেখে মুড়ি খাবে। তা কেন মুড়ির চলটা এলো কিভাবে? এই কারণেই যে এই জায়গাগুলো কৃষিভিত্তিক জায়গা। ধান বা চাল বেশিরভাগ লোকেরই হোম প্রোডাক্ট। তা সেই জন্যে তারা একটা ইজি রিপ্লেসমেন্ট বেছে নিয়েছে। একদমই তাই। তুমি ধান আর চালের কথা বললে, তো তোমারই একটা এপিসোডে আমার দেখা, তোমাকে নিয়ে এবং তোমার প্লেট অন হুইলসকে নিয়ে যখন রিসার্চ করতে বসলাম, তখন এইটাও আমার চোখে পড়লো যে আমরা যখন চাল কিনি তখন তো চালের দাম দেখে কিনি, মানে যত বেশি দাম হবে তত চালটা ভালো হবে, এটা আমাদের ধারণা। এবং কিন্তু যে ধানটা থেকে চালটা আসছে সেটার কোয়ালিটি বুঝবো কি করে? এটা নিয়েও তোমার একটা এপিসোড আমি দেখেছি, যেটা তোমার কাছ থেকেই শুনি। চালের প্যাকেট থেকে ধান চেনার উপায় তো দূর দূর অবধি কিছু নেই। কিন্তু যদি মিনিকেট চাল বা বাঁশকাঠি চাল বা গোবিন্দভোগ চালের কথা ওঠে, তাহলে আমার মনে হয় এটা দেখে নিতে হবে যে ম্যানুফ্যাকচারার অ্যাড্রেসটা বর্তমান কিনা। কারণ এই যে চালগুলোর কথা বললাম, মিনিকিট, বাঁশকাঠি বা গোবিন্দভোগ, বিশেষ করে গোবিন্দভোগের তো জিআই ট্যাগ আছে বর্ধমানের কাছে। সেটা দেখে নিতে হবে যে ম্যানুফ্যাকচারার কোথাকার। এর বাইরে বিং এ কনজিউমার আমাদের কাছে কিন্তু বিশেষ কোনো উপায় নেই। ভালো ধান ধান কি চিনে করে চাল চিনবো? চেনা হ্যাঁ। এটা অসম্ভব ব্যাপার। এটা তুমি প্রশ্ন করতে পারো যে যারা চাল তৈরি করেন তারা ধানটা চেনে কি করে, কোনটা ভালো কোনটা খারাপ? প্রথমত তাদের এক্সপিরিয়েন্স। তারা সবার আগে সোর্সটার উপর রিলাই করে যে এই ধানটা কোথা থেকে আসছে, মেদিনীপুরের ধান না বর্ধমানের ধান, এটা একটা ফ্যাক্টর হয়। সেকেন্ড ফ্যাক্টর হয় তারা ধানের রেশিওটা মেজার করে ইকুইপমেন্টসে, মেশিনে, যে এই ধানটা থেকে চাল হলে কতটা রেশিওতে চাল বেরোবে, কতটা বাই প্রোডাক্ট হবে, বা এতে ময়েশ্চার কীরকম আছে।
আর খানিকটা এক্সপিরিয়েন্স। তাহলে তুমি তো মানে বিভিন্ন জায়গায় গিয়ে ট্রেডিশনাল ফুডও ট্রাই করেছো, বিভিন্ন জায়গা ট্রেডিশনাল ফুড, এত হুম, গ্রামে হুম, শহরে ঘুরে বেড়াও, হুম, সেইখানকার যে ট্রেডিশনাল ফুড, হুম। তো কোনটা বেশি ভালো লেগেছে? অ্যাকচুয়ালি খিদের সময় সব সবটাই খাবারই ভালো ভালো। লাগে। আর আমার মনে হয় আমি একটা ক্যামেরা নিয়ে ঘুরি বা একদল ক্যামেরা লোকজন নিয়ে ঘুরি বলে খাবারের ব্যাপারে প্রচুর কিছু বুঝি, এরকম একদমটাই নয়। খাবার নিয়ে ভালো খারাপ বলার আমরা কেউ নই। কারণ আমি গ্যারেন্টি দিয়ে বলতেই পারবো না যে শেষ 30 দিনে আমার বাড়িতেও রান্নাটা একই রকম হয়েছে, যে নুন কম বেশি হয়নি, এই গ্যারেন্টিটা আমিও দিতে পারবো না। কারণ এই প্রশ্নটার পরেই আমার প্রশ্ন আসতো যে যেই জায়গাটা সম্বন্ধে তুমি বলতে, আমি তার গল্পটা শুনতে চাইতাম, যে সেই ট্রেডিশনাল ফুডের পেছনের গল্পটা কি আছে। আচ্ছা, সেরকম যদি বলতে হয়, ট্র্যাডিশনাল খাবার দাবার যাই কিছু এখন আমরা দেখি, সেটা বাঁকুড়ার মেচা সন্দেশ হোক বা বর্ধমানের সীতাভোগ মিহিদানা কিংবা শক্তিগড়ের ল্যাংচা বা মেদিনীপুরের বাবুর্শা, আমি মিষ্টির কথাতেই আসছি, প্রত্যেকটা মিষ্টির পেছনে প্রথম কারণ হচ্ছে কারুর একটা মিস্টেক, যার জন্য জিনিসটা তৈরি হয়েছে। সেকেন্ড কারণ হতে পারে কোনো সেলিব্রেশন। তৃতীয় কারণ হতে পারে এটা উপহার বা উপঢৌকন। এই তিনটে কারণের জন্যেই সম্ভবত এই নতুন নতুন খাবার দাবার বা মিষ্টি তৈরি হয়েছে। তুমি উপঢৌকন কথাটা বললে, আমার মনে পড়ে গেল সেই মুর্শিদাবাদের কথা। আচ্ছা, উপঢৌকন দেওয়া হতো, সেটা নিয়েও তোমার একটা এপিসোড দেখেছি, বলতে শুরু করলে প্রচুর এপিসোড চলে আসবে। তো সেইখানেও তুমি গিয়ে কিছুটা মানে সেইখানকার খানিকটা সোল আমাদের সামনে তুলে ধরেছো, সেটা যদি কিছু একটু আমাদের সঙ্গে শেয়ার করো। আমার মুর্শিদাবাদ যাওয়ার মানে আফটার প্লেট অন দ্য হুইলস, আমার সব থেকে বড় পাওনা হচ্ছে নবাবের সাথে বসে আড্ডা মারাটা। আমি কোশমিন কালেও ভাবিনি। ছোটবেলা থেকে মুর্শিদাবাদ, হাজারদুয়ারি সবাই গেছে, তুমিও গেছো, একদম। আমিও গেছি। কখনো ভাবিনি যে আমার সুযোগ হবে নবাবের সাথে বসে আড্ডা মারার, এবং আড্ডা মানে খুব খোলামেলা আড্ডা। আমি যখন অত কিছু দেখছি, অত প্রাসাদ, অত বৈভব, অ্যাবান্ডেন্স অ্যামাউন্ট অফ এভরিথিং, কি ছিল না। তারপরে যখন বর্তমান যিনি নবাব, উনি মির্জাফরের 15th ডিসেন্ডেন্ট, হুম। ঠিক আছে, উনি অফিসিয়ালি এখন মুর্শিদাবাদের শেষ নবাব, তাকেও দেখছি অত বৈভব থেকে আজকে ধরো কমন ম্যানের মতোই উনি জীবনটা বাঁচছেন। তো আমার খুব কিউরিওসিটি হচ্ছিল, জানতে ইচ্ছা করছিল যে এই লোকটার ফ্যামিলির কাছে একসময় এত কিছু ছিল। হুম। এরা লোকের হয়তো নিঃশ্বাসটাও কন্ট্রোল করতো, কে নিঃশ্বাস ফেলবে আর কে নেবে। আজ সে একদম নর্মাল একটা লাইফ লিড করছে। আমি তাড়িয়ে বেরিয়েছিল। কারণ আমরা ইতিহাসের পাতায় যে নবাবদের পরিচয় পেয়েছি, যেমন নেচারে নবাবদের পেয়েছি, প্রচুর ঐশ্বর্য, যুদ্ধ বিগ্রহ, এরম বিভিন্ন রকমের ইতিহাসের পাতায় যেগুলো পড়েছি, তুমি তো নিজে গল্প করে এলে একজন নবাবের সাথে। তা তোমার কি মনে হয় মিল আছে সেই আমাদের ইতিহাসের পাতাগুলোর সঙ্গে? প্রথম দর্শনে আমার যেটা চোখে পড়েছিল, ওনার চোখের মণি দুটো বেশ আলাদা, বেশ আলাদা। চোখগুলো ভীষণ গভীর আর প্রচুর গল্প লুকিয়ে আছে এবং প্রচুর ব্যথা। উনি আমাকে একটা কথা বলেছিলেন, অফ ক্যামেরা না অন ক্যামেরা আমার মনে নেই, এপিসোডটা দেখলে বুঝতে পারবো। বয়স হয়েছে তো ওনার কথা জড়িয়ে যায়। আমি যখন খোলাবেলায় জিজ্ঞেস করলাম
যে এককালে এত কিছু ছিল। আপনিও আপনার ছোটবেলায় যতটুকু আমি জানি বা পড়েছি আপনার ব্যাপারে, আপনি হাতির পিঠে চেপে এই রাস্তা দিয়ে বেরোতেন। হুম। যে হ্যাঁ, আজ কিচ্ছু নেই। কেমন লাগে? উনি বলেছিলেন, "আমি কাঁদি। আমারও কান্না পায়। কিন্তু আমি কাঁদি হয় বন্ধ ঘরে আর নালে বৃষ্টির দিনে।" এটা অনেক বড় কথা। হ্যাঁ, অনেক দুঃখ লুকিয়ে আছে হ্যাঁ। ভেতরে। তো আর একটা জিনিস আমি যেটা জিজ্ঞেস করতে চাইছি, মানে তোমার ভিডিওগুলো দেখেই এটা হয়েছে, তুমি ভীষণ অনেক রকম স্পাইস হোটেলে খেয়েছো হুম, এবং এইটা আমার মাথায় এলো, তোমাকে জিজ্ঞেস করব, তুমি রয়্যাল ইন্ডিয়ান হোটেলে হুম, বিরিয়ানি খেতে গিয়ে এই কথাটা বলেছিলে এবং সেখান থেকেই এটা আমার মাথায় এলো যে হুম, আজ থেকে, তো এখন তো প্রচুর ধাবা হয়ে গেছে, হুম, অনেক নতুন ধাবা হচ্ছে এবং অনেক ধাবা আছে হুম, যেগুলো ৩০-৪০ বছরের পুরনো, হুম, কিন্তু অটোমেটিক্যালি আমরা ৩০-৪০ বছরের পুরনো ধাবাগুলোর যে অ্যাম্বিয়েন্স, হুম। তাদের ভাঙাচোরা দেয়াল, স্যাঁতস্যাঁতে পরিবেশ এবং পুরনো টেবিল, সেগুলো দেখে যাব না, আমরা কিন্তু নতুনটাতেই যাব। কিন্তু আবার অনেকের কাছ থেকে শোনা যায় না ওই হোটেলটা অনেক দিন ধরে চলছে, ওই হোটেলের খাবারটা ভীষণ ভালো, অটোমেটিক্যালি আমাদের মনে প্রশ্ন আসবে বা আমাদের যারা পরের জেনারেশন তাদের মধ্যে প্রশ্ন আসবে, আমি কেন যাব ওই ৩০ বছরের পুরনো ভাঙা হোটেলটায় গিয়ে, আমি করব কি? দুটো কারণ হতে পারে। এক, তুমি এই হোটেলটায় আগে যেতে, তোমার কোনো মেমোরিজ আছে বা তোমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে ওখানকার খাবার ভালো। আর দ্বিতীয় কারণ, ওখানে আশেপাশে আর কিছু নেই, হুম। তাই তুমি ওখানে গেছো। এটাই হয়। হাইওয়েতে আজ থেকে ৩০ বছর বা ৫০ বছর পুরনো যে ধাবাগুলো আছে, এখনো আছে, হুম। তাদের লোকেশনটা প্রাইম। কারণ সেই সময় ল্যান্ড ওয়াজ নট স্কেস, অ্যাভেলেবিলিটি ছিল। সেই জন্যে অনেকটা বিস্তৃত জায়গা নিয়ে হয়তো সেই ব্যবসাটা সেই সময় করেছে বা এখনো রেখেছে। এবং আশেপাশে হয়তো নতুন সেরকম কিছু গড়ে ওঠেনি। হুম। সেই জন্যে ওয়ান অ্যান্ড অনলি অপশন হিসেবেও কিন্তু অনেক পুরনো ধাবা আছে যেখানে ফুটফলটা হয়। নট নেসেসারিলি যে একটা পুরনো জায়গা মানেই সেই জায়গাটা কাল্ট হবে, ক্লাসিক হবে। অপরিষ্কারও হতে পারে, হুম। অপরিচ্ছন্নও হতে পারে, হুম। হতেই পারে। সেখানে হয়তো খানিকটা এগিয়ে হয়তো ২ বছরের নতুন একটা ধাবা, যেটা তুলনামূলক অনেক পরিষ্কার, খাবার দাবার ভালো। এগুলো একদম, কি বলবো, মানে খুব বেসিক ঘটনা। মানে কোনো প্যারামিটার নেই, জানো তো, যে পুরনো একটা জায়গা মানেই খুব ভালো খাবার হবে আর নতুন জায়গা মানেই খুব খারাপ হবে, বা রিভার্স, পুরনো জায়গা মানেই খারাপ হবে, নতুন জায়গা মানেই ভালো হবে। ভীষণ আপেক্ষিক ঘটনা এগুলো। ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন, টাইম টু টাইম এগুলো কাজ করে যায়। তোমার কি মনে হয় না আমরা ভীষণভাবে ব্র্যান্ড ফ্যাসিনেটেড হয়ে যাচ্ছি? মানে ধরো তোমার এই যে কলকাতায়, পুরনো হুম, কলকাতার যে চায়ের দোকানের ঠেক হুম, হুম, বা কফি হাউস হুম, বা কেবিন কালচার হুম, যেটাকে বলে, বা অফিস পাড়ায় গেলে আমরা হুম, যেরকম লেবের, মানে যেরকম ধরনের খাবার হুম। দোকান দেখি, সেখানে সচরাচর আমাদের ছেলে মেয়েকে যদি নিয়ে যাই তারা ঢুকতে চাইবে না বা বলবে কেন ওটাতে যাব। তারা ব্র্যান্ডের দিকে ঝুঁকছে, তারা ভীষণ ভালো একটা অ্যাম্বিয়েন্স, একটা ৫ স্টার লেভেলের হোটেলের দিকে ঢুকছে। তো এগুলো কি কোনোভাবে মনে হচ্ছে তোমার কলকাতা থেকে এই পুরনো কালচারগুলো হারিয়ে যাচ্ছে? খুব ব্র্যান্ডিং খুব দরকার, খুব দরকার। সাস্টেন করতে গেলে ব্র্যান্ড দরকার। ব্র্যান্ড কি করে? ভিজিবিলিটি দেয়। সেই জায়গাটার উদ্দেশ্য কি, কেন তারা ওখানে, তারা কি করতে চাইছে, তাদের ভিশন কি, এই ব্যাপারগুলোর একটা অ্যাট এ গ্লান্স তুমি পেয়ে যাও ব্র্যান্ড ব্যাপারটার মাধ্যমে, আর কিচ্ছু না। রইল উত্তর কলকাতা, আমি জেনজিদের কাছে ভীষণ থ্যাঙ্কফুল।
তারা যেভাবে উত্তর কলকাতাটাকে এখন কন্টেন্ট ক্রিয়েশনের সাবজেক্ট হিসাবে বেছে নিয়েছেন, তাদের জন্য কিন্তু ওই জায়গাগুলো আবার হালে পানি পেয়েছে, অক্সিজেন পেয়েছে। পুরনো কেবিনগুলোতে প্রতি রবিবার ভিড় হয়, মারমার কাটকাট ভিড় হয়। প্রবলেম একটাই, ওই যে লাইম লাইটটা, ওটার ডিস্ট্রিবিউশনটা ইভেন নয়, খুব আনইভেন। অ্যালগরিদম বলে একটা মনস্টার আছে, যেখানে যেখানে ক্র্যাক হয়েছে ওই ভিড় বা ফোকাসটা ঠিক সেই জায়গায়। একটা মাইন্ডসেট হয়ে গেছে যে উত্তর কলকাতায় লুচি কচুরি খেলে আমাকে এখানেই যেতে হবে, এর বাইরে পাবো না বা এর বাইরে খাবো না। আর প্লেট অন দ্য হুইলস কি করছে, এই ধারণাটাই প্রত্যেক কটা এপিসোডে ভাঙছে। আমরা উত্তর কলকাতার ওপর যত কাজ করেছি, প্রত্যেকটার আনকোরা জায়গা দেখিয়েছি, মানে যেগুলোর ডিজিটাল ফুটপ্রিন্ট নেই বললেই চলে। তুমি উত্তর কলকাতার কথা তুললে, তো আমি একটুখানি উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার ব্রেকফাস্টের মধ্যে, তুমি দুটো জায়গাতেই করেছো, উত্তর কলকাতাতে গিয়েও ব্রেকফাস্ট করেছো, দক্ষিণ কলকাতাতেও করেছো, এই ডিফারেন্সটা কি পেয়েছো? সত্যি কথা বলবো, শুনি। অ্যাকচুয়ালি কলকাতা ব্রেকফাস্ট ব্যাপারটাই ইউনাইটেড। মারপিটটা এরকম হওয়া উচিত বা তর্কটা এরকম হওয়া উচিত, কলকাতা ব্রেকফাস্ট ভার্সেস জেলার ব্রেকফাস্ট। আচ্ছা। দুটো আলাদা জিনিস। কিন্তু উত্তর কলকাতা আর দক্ষিণ কলকাতা দোকানগুলোর জিওগ্রাফিক্যাল, মানে ভৌগোলিক অবস্থান, বয়স, পরিচয়, এগুলো ছাড়া খাবার দাবার মোটামুটি ওভারঅল কলকাতায় একই রকম। মানে উত্তর কলকাতাতে গিয়েও যে লুচি তরকারিটা পাবো, দক্ষিণেও সেটাই পাবো। অলমোস্ট। এটা শুনে হয়তো কিছু লোকজন গালাগাল মন্দ করবেন যে যে কিছুই জানো না, কিন্তু ট্রাস্ট মি, একই রকম। কলকাতার যে ঘরানাটা একই রকম, আলু তরকারি একই রকম হয় এখানে। এবার বড় বাজারের দিকের আলু তরকারিগুলো একটু আলাদা হবে, আমাদের পাড়ার মিষ্টির দোকানের, বাঙালি মিষ্টির দোকানের আলু তরকারিটা আলাদা হবে, তো ওভারঅল ব্যাপারটা একই। আর যদি জেলার দিকে যাই, সেখানে নানান রকম টুইস্ট আছে, মজা আছে, মশলার ব্যবহার চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, সেই গল্পগুলো একটুখানি শুনি। তুমি তো প্রচুর ঘুরেছো, আজকে যেহেতু গল্প করতে বসেছি সেই জন্য একটু শুনবো। জেলাগুলোতে জলখাবারের ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে মুড়ি, ঘুগনি, তেলে ভাজা মানে নিরামিষ তেলে ভাজা, হয় আলুর চপ আর নালে বেগুনি নিয়েও কিন্তু একটা মজার ব্যাপার আছে জেলায়। এমন দোকান আছে, যেরকম বর্ধমানে এক আধটা দোকান আছে, তুমি যখন বলবে বেগুনি দিন, ও ঘুরিয়ে জিজ্ঞেস করবে কিসের বেগুনি, তো বেগুনেরই হয়, কুমড়োর বেগুনি না বেগুনের বেগুনি। এইটা তো বেশ ইউনিক শুনছি। বেগুনি, আমরা যারা কলকাতা থেকে বিলং করি, বেগুনিতে বেগুন থাকবে, এটাই ফুল এন্ড ফাইনাল। কিন্তু জেলায় যেটাকে আমরা কলকাতায় কুমড়ি বলি, সেটাকেও বেগনি বলা হয় বা বেগনে বলে। আচ্ছা, বেগনে, এটা টান আছে। তো আমিও প্রথমবার খুব অবাক হয়েছিলাম যে ঘুরিয়ে আমায় জিজ্ঞেস করছে কিসের, কুমড়োর না বেগুনের। এগুলো মজা। জেলায় আজকে হাল ফিলে পেঠাই পরোটা ঢুকে গেছে, ভালো হয়েছে, এর মধ্যে আমি খারাপ কিছু দেখি না, আমার নিজেরও ভালো লাগে খুব। কচুরি বা ডাল পুরি, যে ব্যাপারগুলো আছে, তবে লুচি বা ব্রেড বাটার, এগুলো চল তুলনামূলক কম। কলকাতায় যেরকম বহু জায়গায় একদম করকরে করে উনুনে শাঁকা ব্রেড বাটার পাওয়া যায়, ব্রেড টোস্ট পাওয়া যায়, জেলায় কিন্তু ওই রকম প্রিসাইজ ব্রেড বাটার টোস্ট এগুলো পাওয়া একটু চাপের।
বা বিশুদ্ধ মতে লুচি ব্যাপারটা। হুম জেলায় ওভারঅল যেটা চলে হয় কচুরি নালে ডালপুরি, মানে ভাজাভুজির মধ্যে। এই ডিফারেন্সটা আমরা তাহলে খুঁজে পাবো। এবং এই চায়ের দোকানের ঠেকগুলোর মধ্যেও কিন্তু ব্রেড বাটারটা পাওয়া যায় না। না, জেলায় জেলায় অ্যাকচুয়ালি পাউরুটি ব্যাপারটা খুব একটা অ্যাপ্রিসিয়েটেড নয়। আমরা কলকাতায় যেরকম সদর্পি খুব সুন্দরভাবে পাউরুটি যে কোনো টাইমে খেয়ে নিতে পারি, জেলায় কিন্তু খুব একটা মানুষজন পাউরুটি পছন্দ করেন না। কেন করেন না আমি জানি না, তবে করেন না। আর করেন না বলেই হয়তো পাওয়া যায় না। একদমই তাই। তা তোমার এই প্লেট অন হুইলস এর জার্নিটা শুরু কবে থেকে? প্লেট অন দ্য হুইলসের এই প্লেট অন হুইলস এই ডোমেনটা ব্যবহার করছি আমি 2014 সাল থেকে। ইনস্টাগ্রামে একটা আনখাই অ্যাকাউন্ট খুলে রেখে দিয়েছিলাম 2012 সালে। 2012 সালে প্রথম পুরী যাই বাই রোড। বাই রোড 600 কিলোমিটার গিয়ে তখন মনে হয়েছিল আমি বোধহয় বিশ্বজয় করে ফেলেছি। পুরী গেছে, বাঙালির ছেলে আমি, ট্রেনের ওই লুচি আলুর দম ওই সেন্টিমেন্ট ওভারকাম করে বাই রোড আমি পুরী গেছি। এটা নিজের কাছে তখন বিশাল একটা অ্যাচিভমেন্ট মনে হয়েছিল। আর ছোট থেকে আমি যে জিনিসগুলো দেখতাম, মানে যে শোগুলো আমার পছন্দের ছিল, তার মধ্যে বলতেই হয় এনডিটিভি গুড টাইমসে আসতো হাইওয়ে অন মাই প্লেট, রকি এন্ড ময়ূর, তারপর কুনাল বিজয়করের খানে মে ক্যা হ্যায়, বা রণবীর বরারও তখন টিভিতে শো করতেন, কলকাতা এপিসোডও আছে রণবীর বরারের। আমি না সেইগুলো দেখতাম। আর আমার চোখে ফুড ডকুমেন্টেশন বলতে কিন্তু ওইগুলোই বসেছিল। যে আনখাই কোথাও চলে গেলাম, দিয়ে একদম চটকে মোটকে খাবারের গোষ্ঠীর পিন্ডি করে অদ্ভুত অদ্ভুত এক্সপ্রেশন দিয়ে খেতে লেগে গেলাম। আমার চোখে আজও ফুড ডকুমেন্টেশন ওইগুলোই। সেই জন্যেই কোথাও একটা মনে সুপ্ত বাসনা ছিল যে লাইফে যদি এরম কিছু একটা করা যায়, যদি এরম কিছু একটা করা যায়। ফাইনালি হয় না যে তুমি দিনের শেষে যাদের সাথে আড্ডা মারো, তোমার যদি 6 জন বিজনেসম্যানের মাঝখানে তুমি আড্ডা মারো, 7 নম্বর জন বিজনেসম্যানটা তুমিই হবে। আমার একটা টাইমে হয়ে গেছিল, আমার যারা বন্ধু বান্ধব বা যাদের সাথে আমি আড্ডা মারতাম, গল্প করতাম, তারা সবাই কোনো না কোনোভাবে কন্টেন্ট ক্রিয়েশনের সঙ্গে যুক্ত ছিল। একটা ব্যাপারে বলতেই হয়, ফুটকা, আমাদের সকলের প্রিয় হ্যাঁ। ফুটকা। টিম ফুটকার সাথে আমার বরাবরই একটা খুব বন্ধুত্ব ছিল, বা এখনো আছে। সেই টিম ফুটকায় যেতাম এদিক ওদিক ঘুরতে, আনখাই, মানে অফিসিয়াল কিছু নয় বা প্রফেশনাল কোনো অ্যাপ্রোচই নেই, মজার চলে। ওরা বন্ধু, আমি ওদের বন্ধু, শুট হচ্ছে, মজা হচ্ছে, যাব আড্ডা মারব। তা সেখানে সুনন্দ ব্যানার্জি উনি কোনো একটা আড্ডায় বলেছিলেন, আরে হয়ে যাক, কি হবে, বর্ধমানে বাড়াবাড়ি, একটা চ্যানেল হোক, ব্যাস কথার কথা। আমিও তখন সিরিয়াসলি নিইনি, যে ধুর ওসব আবার হয় নাকি, আমি একটা ব্যবসা করি বর্ধমানে, ঠিক আছে, চালের ব্যবসা করি, সেখানে আবার ইউটিউব ফিউটিউব, হাসবে লোকে। কোথাও একটা সুপ্ত বাসনা তো ছিলই। আর সেটাই ফাইনালি ওই ইনস্টাগ্রাম হ্যান্ডেলটাই হয়ে গেল ইউটিউব চ্যানেলের নাম, দি প্লেট অন দ্য হুইলস। আরেকটা ব্যাপারও ছিল মনে মনে, নর্থ কলকাতায় বড় হয়েছি, যখন ইউনিভার্সিটিতে পড়ি বা কলেজে পড়ি,
সেখানে তো কলকাতার সব জায়গা থেকেই ছেলেমেয়েরা আসছে। সাউথ কলকাতাটা বা কলকাতার অন্য পার্টগুলো যতটা হ্যাপনিং ছিল, ওদের একটা ধারণা ছিল কি নর্থ কলকাতা ইজ নট হ্যাপনিং। পরে ব্রেড অ্যান্ড বাটারের জন্য যখন জেলায় থাকতে আরম্ভ করলাম, বর্ধমান, কলকাতায়ও কোনো একটা জমায়েতে খুব ক্যাজুয়ালি আমি সবাইকেই বলি বর্ধমান আসবেন, যা হয় নে সবাই সবাইকে তো একটা কি বলবো এটাকে কার্সি করে যে হ্যাঁ বাড়িতে আসবেন। আমিও সেরকম করেছি কোনো একজনকে যে বর্ধমানে আসবেন, সবার সামনেই বললেন কি আছে বর্ধমানে, বর্ধমানে আসবেন কি আছে। আমার একটু কেমন কেমন কাঁপটা একটু কেমন লেগেছিল, যে ফিলটা হয়েছিল কিন্তু সেই কলেজের মতোই, যখন নর্থ কলকাতাকে একটু হুম। তো আমারটা হচ্ছে, মানে তুমি তো বললে যে তুমি কুমোরটুলি এলাকার মানুষ, এবং আমি যেখানে ছোট থেকে বড় হয়েছি সেটা হচ্ছে রানাঘাট মফস্বল এরিয়া। তো ওই রকম না ছিল, যাকে গিয়ে বলতাম সে হয়তো তখন বলতো মফস্বলের মেয়ে কিছু করতে পারবে না। তারপরে তো যাই হোক আস্তে আস্তে যখন এই পডকাস্টে আসলাম, তখন অনেককে না অ্যাপ্রোচ করেছি। আমার এটা অন ক্যামেরা বলতে কোনো জায়গায় খারাপ লাগছে না। দেখো, শুরুটা তো সবাইকে কোনো না কোনো জায়গা থেকে করতে হবে। তুমিও শুরু করেছো, আমিও শুরু করেছি, বা আমাদের মতন আরো অনেকে করছে। তো অনেককে না অ্যাপ্রোচ করেছিলাম। কেউ বলেছে তোমার শোতে কেন যাব, প্রথমত তোমার মিলিয়ন্স ভিউজ নেই, তোমার মিলিয়ন সাবস্ক্রাইবার নেই। কেউ বলেছে তোমার চ্যানেলে গিয়ে আমার কি হবে, তোমার তো গ্ল্যামটা বাড়বে, আমার তো কিছু হবে না। এই ব্যাপারটা তোমাকে আমি কেন শেয়ার করছি, মানে ধরো কেউ প্রথম চ্যানেল খুলেই তার মিলিয়ন্সের ওপরে সাবস্ক্রাইবার বা মিলিয়ন্সের ওপরে ফেসবুক ভিউজ হয়ে যায় না, সেটা একটা সময় লাগে। সেটা তোমার চ্যানেলটা যখন আমি ঘেটেছি, তোমার চ্যানেলটাতেও গিয়ে আমি দেখেছি যে তোমারও আস্তে আস্তে হচ্ছে, ভিউজগুলো হচ্ছে, বা তোমার আমার মতন যারা কন্টেন্ট ক্রিয়েট করছে বা কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদেরও কম ভিউজ, যাকে বলে সো কল্ড কম ভিউজ, তারা কি সাকসেসফুল নয়? আমার তো নিজেকে না ভীষণ সাকসেসফুল মনে হয়। তোমার কি মনে হয়? আমিও শুরুর দিকে এরকমই কোনো একটা অঙ্ক জানতাম যে সাবস্ক্রাইবার্স, ভিউজ এগুলোই ম্যাটার করলে করবে, ক্লিক করলে এটাই করবে, আর কিছু করবে না। আফটার প্লেট অন দ্য হুইলস ধারণাটা একটু পরিষ্কার হয়। কিরকম, তোমার 10 জন সো কল্ড বন্ধু থাকার থেকে তোমার 2 জন লয়াল বন্ধু থাকা অনেক ভালো। একদম। আমি খুব ব্লেসড, মানে আমি সত্যিই খুব ব্লেসড। আমি যেখানে থাকি, আমি যাদের সাথে কাজ করি, বা আমার চারপাশের লোকজনেরা, তারাই আমার প্রাইমারি ভিউয়ার্স। তার মধ্যে আমার বন্ধুরা, আমার প্রতিবেশীরা, আমার বিজনেস অ্যাসোসিয়েটসরা, আমার টিম মেম্বাররা, তাদের ফ্যামিলি, এরা আমার প্রাইমারি ভিউয়ার। এবং এদের মধ্যে থেকেই আমরা যে জায়গাগুলোয় যাই একটা লয়াল সাপোর্ট পেয়েছি। বেশ কিছুদিন আগে একটা খুব বড় হোটেল গ্রুপস থেকে একটা অফার পাই কোলাবোরেশনের, পেইড কোলাবোরেশনের। তো তারা জিজ্ঞেস করেছিল যে তোমার না আছে ভিউজ, না আছে সাবস্ক্রাইবার্স, তাহলে তুমি কিভাবে ক্র্যাক করবে ভাবছো? আফটার রিলিজিং মাই এপিসোড, ওই রকম মিনিমাল ভিউজে যে তারা বিজনেসটা পেয়েছে, তার জন্যে আমি ভীষণ কৃতজ্ঞ আমার ওই চারপাশের লোকগুলোর কাছে। একদমই তাই। ভীষণ কৃতজ্ঞ, তারা এত সিরিয়াসলি আমাকে নেয়। আমি খুব খোলাখুলি বলছি, হয়তো আমার কোনো একটা জায়গা 100-2 বা 100-5 মানুষ দেখলো, তার মধ্যে থেকে বছরে যদি 20 থেকে 50 জনও ওখানে যায়,
এবং কেন গেছে কারণটা যে আমি সেটা বলে, তাহলেই তো কাজ মিটে গেল। এখানে কোথায় কাজ করে যায় ওই ট্রাস্ট। একদমই তাই। যেমন আমি তোমার মেফেয়ার টি রিসর্টের ভিডিওটা দেখেছিলাম এবং সিরিয়াসলি বলছি আমাদের ইচ্ছে আছে আমরা ফুল ফ্যামিলি নিয়ে ওইখানটায় যাব। আমার ভীষণ ভালো লেগেছে জায়গাটা। ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর জায়গা। মোর দেন আ স্টে, মোর দেন আ স্টে। সিরিয়াসলি মানে আমি তোমার ভিডিওটা দেখার পরই আমার হাজবেন্ডকে বলেছি যে এই রকম একটা টি রিসর্টে গিয়ে আমরা থাকবো। আমরা প্রচুর ঘুরতে ভালোবাসি, মানে ওটা দেখে ভিডিওটা দেখে না আমার মনে হয়েছে যে না থাকা যায় গিয়ে। সে কোনো বাড়িয়ে কথা বলছে না, সে কিছু অন্যরকম কিছু বলছে না, সে যেটা দেখাচ্ছে আসলে সেটা ঠিকঠাক ওখানে দেখাচ্ছে। দাঁড়িয়ে নন্দিনী যে ইনফরমেশন গুলো মানুষ দেয়, ঠিকই করেন, যারা দেয় ঠিকই করেন। এখানে রুমের ভাড়া কত, কি কি ফেসিলিটিস আছে, আমার মনে হয় সেগুলো চাইলেই ওদেরকে ফোন করে বা ওদের ওয়েবসাইটেও জানা যায়। একদম তাই। যেটা জানা যায় না রিয়েল টাইম এক্সপিরিয়েন্সটা বা রিয়েল লাইফের এক্সপিরিয়েন্সটা আদৌ কিরকম, আমি যাচ্ছি এতটা পয়সা খরচা করছি, সেটা কি যথাযোগ্য, একদমই তাই। ঠিকঠাক। আমরা ব্যাস এইটুকুই এস্টাবলিশ করি, আর কিচ্ছু না। এখন আমরা চলে এসেছি এখানে, রুমের ভাড়া এত, খাবারটা এরম খেতে, এতগুলো দরজা আছে, এতগুলো জানলা আছে, এগুলো একটা বাচ্চা ছেলেও খুঁজে বার করে দিতে পারবে। আর এখানেই বোধহয় প্লেট অন দ্য হুইলস এর ইউএসপি। একটা জিনিস বরাবরই মাথায় ক্লিক করতো, সেটা হচ্ছে কেউ আমাকে দেখছে, তার সারা দিনের দামি সময় থেকে আমার জন্য 10 মিনিট বরাদ্দ করে আমাকে দেখছে, ইন রিটার্ন আমি তাকে কি দেবো, এটা প্রথম থেকে আমার মাথায় ক্লিক করতো। কারণ আমার আগে কয়েক লক্ষ লোকই একই কাজ করছে, আমি তাদের থেকে আলাদা কি দিতে পারবো, আমার একটা দায়বদ্ধতা কাজ করতো। কারণ ওই যে বললাম, আমার প্রাইমারি ভিউয়ার্স ছিল আমার পরিচিত লোকজন, আমার প্রতিবেশী, আমার বন্ধু, আমার রিলেটিভস, আমার ফ্যামিলি, আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, এরা ভীষণ সিরিয়াসলি দেখে। তো আমার কোথাও গিয়ে একটা লাইবিলিটি কাজ করতো যে ইন রিটার্ন আমি কি দিচ্ছি। আরেকটা জিনিসও কাজ করে যে আদৌ প্লেট অন দ্য হুইলসকে কারুর হোমে যজ্ঞে লাগছে, আদৌ কি কারুর উপকার হচ্ছে, এই কোয়েশ্চেনটা ক্লিক করে আমাকে, ভীষণ ক্লিক করে। দেখো অনেক তো ভ্লগার এখন বেরিয়েছে, প্রচুর লোকজন ঘুরছে, তারা ভ্লগিং করছে, তারা ইনফরমেশন দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে তাদের কমেন্ট বক্স ভরে যাচ্ছে যে তাদের ভ্লগ দেখে গেলাম কিন্তু একদমই বাজে মানে হলো, তারা একদম ঠিকঠাক দেয়নি, হয়তো তারা পেড প্রমোশন করেছে, পেড কোলাবোরেশন করেছে। তো তুমিও তো পেড কোলাবোরেশন করো এবং সেই জায়গা থেকে তুমি তোমার অডিয়েন্সের বিশ্বাসটা কি করে ধরে রাখছো যে আমি কেন তোমাকে বিশ্বাস করব? দুটো জিনিস এখানে কাজ করে যায়, পেইড প্রমোশন বা কোলাবোরেশন। একটু আগে যে কথাটা হলো ব্র্যান্ডিং, ওটা একটা ফ্যাক্টর যেটার পক্ষে আমি যে হ্যাঁ ব্র্যান্ডিং দরকার, পেইড কোলাবোরেশন আমার দরকার। কারণ আমি প্লেট অন দ্য হুইলসে এই প্রোডাকশনটাকে মেনটেন করার জন্যে যে টাকাটা খরচা হয়, আর বিশেষ করে যেহেতু এটা ট্রাভেল অ্যান্ড ফুড শো, ট্রাভেল কিন্তু খরচা মানে ব্যয়বহুল, এটা মানতেই হবে। আজকে তুমি তোমার হোম টাউন থেকে 200 কিলোমিটার যাচ্ছ একটা বড় গাড়ি নিয়ে, একদল লোকজন নিয়ে, সেই গাড়িটা রিফিলিং থেকে শুরু করে সেখানে থাকা খাওয়া, পুরো ব্যাপারটাই কিন্তু খুব ব্যয়বহুল। আর এই ধরনের প্রোডাকশনে যেটা বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যারা আমাদের টিম, তাদের একটা কিন্তু খরচা আছে, তাদের কিন্তু একটা অ্যাপ্রোচ আছে, সেটা অনেকেই করেন অনেকেই করেন না। আমি করি কেন, আমার ভালো লাগে প্রোডাকশন কোয়ালিটিটাকে ওই জায়গায়
মেনটেন করাটাই আমার কাছে সব থেকে বড় একটা চ্যালেঞ্জ বলো বা ইচ্ছে বলো। সেই জায়গা থেকে যদি শোটাকে অক্সিজেন দেওয়ার জন্যে আমি পেড কোল্যাব করি, এতে বিন্দু মাত্র আপত্তির কিচ্ছু নেই। এবার দেখতে হবে আমি পেড কোল্যাবের চক্করে আমার যে কোয়ালিটি ওভার দ্য ব্র্যান্ডিং হয়ে গেলেই সমস্যা। এরকম বহু অফার এসছে জানো, বহু টুরিস্ট স্পটে, একটা টুরিস্ট স্পটগুলোতে বিশেষ করে খাওয়ার জায়গায় মনুমেন্টের পাশাপাশি যে কোনো ভালো মনুমেন্ট, সেটা তুমি আগ্রাতে যাও বা তুমি ভিক্টোরিয়াতে যাও, মানে যেখানে বড় মনুমেন্টস আছে, মনুমেন্টসের চারপাশে কিন্তু কিছু ভেন্ডার্স থাকে, রাইট? সেটা তুমি তারকেশ্বরে যদি পুজো দিতে যাও, দেখবে কিছু ভাত খাওয়ার হোটেল আছে, মানে পুজো দিয়ে বেরিয়ে তারা তোমার ডাকাডাকি করে, রাইট? দক্ষিণেশ্বরেও দেখবে একটা টাইমে, তোমার মনে আছে কিনা জানি না, খুব ডাকাডাকি চলতো। একদম একদম ভীষণ ভাবে মনে আছে। তো এগুলো কন্টেন্টের জন্য কিন্তু খুব হেলদি। এরকম আমি যে টুরিস্ট স্পটগুলোয় যাই বা যে জায়গাগুলোয় যাই, সব জায়গাতেই কোনো না কোনো ফেমাস দোকান থাকে যার ইউএসপি ভালো, যেটা ওই অ্যালগরিদম মনস্টার কাজ করে ভালো। আমার কখনো ইচ্ছা হয় না যে আমি শুধু আমার কন্টেন্ট বানানোর তাগিদে ওই রকম কোনো একটা দোকান দেখাই। আমার মাথায় চলে কি, আমি যদি আজকে আমার বাড়ির লোকজনদের নিয়ে আসতাম, তাহলে কি সত্যিই আমি ঠেঙিয়ে ওখানে ওই ভাতটা খেতে যেতাম? তার থেকে আমি সেফ কোনো একটা জায়গা দেখতাম যেখানে খাবারটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়া যাবে। এই একটা চয়েস কাজ করে যায় আমার, যে শুধু কন্টেন্ট বানানোর জন্যেই কন্টেন্ট আমি বানাচ্ছি না, ভিউজ বা লাইকসের জন্যই বানাচ্ছি না। কোথাও গিয়ে একটা মোরাল রেসপন্সিবিলিটি থেকে যায় যে এই কন্টেন্টটা দেখে যদি আমারই কোনো এক বন্ধু, কোনো এক আত্মীয়, প্রতিবেশী যায়, একদমই তাই, গিয়ে যদি বিপদে পড়ে, তাহলে কিরকম হবে? আর আমরা যারা রোড ট্রিপ করতে ভালোবাসি, আমার হাজবেন্ড ভীষণ ভালোবাসে রোড ট্রিপ করতে, এদের জন্য এই ইনফরমেশন গুলো ভীষণ জরুরি। মানে আমরা তো একজনের কন্টেন্ট দেখেই যাব। তো তুমি যেমন বললে তুমি স্পিতি ঘুরে এসছো, লাহোল স্পিতি ঘুরে এসছো, তো অফ ক্যামেরা তোমার সাথে আমার এই নিয়ে কথাও হচ্ছিল যে ওখানে কি গাড়ি নিয়ে যাব বা কেমন করে যাব, আদেও সেফ কিনা গাড়ি নিয়ে যাওয়াটা। এরকম তো ব্লগ দেখি আমরা এই কারণেই যে আজকে আমরা ফ্যামিলি নিয়ে যাচ্ছি, ওই হোটেলটায় উনি ঢুকেছেন, মানে ওই হোটেলটা সেফ। সেখান থেকে যদি ইনফরমেশনটা ভুল পাই, তো সেখানে একটা ট্রাস্ট ইস্যু হয়ে যায় সব সময়। অনেক জায়গায় এরকম হয়েছে, ধরো আমিও তো কাউকে না কাউকে দেখি বা দেখতাম আগে, যখন প্লেট অন দ্য হুইলস হয়নি, আমি ফ্যামিলি নিয়ে কিছু টুরিস্ট স্পটে গিয়ে লিটারালি ফেঁসে গেছি। সেই ইনফ্লুয়েন্সারকে দেখেছি, সে দারুণ 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 করে হাওয়া, বাতাস, জল, পাখি, চাঁদ, তারা সব দেখিয়েছে ওখান থেকে। এটাই দেখাতে ভুলে গেছেন যে যে গলিটা দিয়ে যেতে হবে ওই গলিটা কত দুর্বিষহ। এক্স্যাক্টলি তাই। আমরা প্লেট অন দ্য হুইলসে চেষ্টা করি, যদিও মনে হয় কিছু গলি বা রাস্তা একটু টাফ, সেটা জানিয়ে দেওয়ার নিজের পক্ষে। আর এমন কোনো জায়গায় ভিউয়ার্সকে নিয়েই যাব না বা সাজেস্টই করব না যেটা প্র্যাকটিক্যাল নয়। আপনি তো ঘুরতে যাচ্ছেন, মানুষজন বেড়াতে যাচ্ছে তো ভালো থাকার জন্যে, ভালো লাগার জন্যে। গিয়ে যদি অসুস্থই হয়ে গেল, তাহলে আর লাভ কি? সেটাই। অনেকের প্লেট অন দ্য হুইলস নিয়ে অভিযোগ আছে, প্রপার প্রেসক্রাইব করো না। মুর্শিদাবাদ গেছিলাম, অফ ক্যামেরাই আমার পরিচিত লোকজন বলছে, আরে হাজারদুয়ারিটা তুমি বললে না ভালো করে। আমার মনে হয় স্পুন ফিডিং করিয়ে আমি টুরিস্ট তৈরি করতে চাই না, যে আমি যেটাই দেখিয়ে দেবো তাদেরকেও সেটা গিয়েই দেখতে হবে। নট নেসেসারি। আপনি ঘুরতে গিয়ে তো আমার থেকে বেটার কিছু এক্সপিরিয়েন্স করতেই পারেন, বা আমার থেকে অনেক ভালো ঘুরে আসতে পারেন, বা খারাপও ঘুরতে পারেন। স্পুন ফিডিং করিয়ে আরও একদল টুরিস্ট তৈরি করার থেকে
আমার মনে হয় যদি প্লেট অন দ্য হুইলস দেখে কারুর ভেতরকার প্লেট অন দ্য হুইলসটা বেরিয়ে আসে, বেরিয়ে আসে। এটা হয় না ট্রাভেলার ইনস্টিংক্ট বেরিয়ে আসে, তার জন্য ওই ট্রিপটা কিন্তু মেমোরেবল হয়ে থাকবে। প্লেট অন দ্য হুইলসকে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে কোথায় দেখতে চাও? আগামী 5 বছর তো অনেকটা লম্বা সময়। কিরম হয়, টাইম টু টাইম মানুষের চাহিদাগুলো বদলে যায়। মানে একটা টাইম ছিল ধরো খুব ছোটবেলায়, তখন মনে হতো একটা সাইকেল হলে খুব ভালো হয়, আবার বড় হয়ে মনে হচ্ছে একটা মোটর সাইকেল হলে ভালো হয়। এখন যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেখান থেকে তো প্রাইমারিলি নিজেদেরকে দেখতে ইচ্ছা করছে আর একটু বড় সিনারিওতে। তবে নিজেদের দেখার থেকেও যে জিনিসটা আমার দেখতে ইচ্ছা করে, এই 1 বছরে, জার্নিটা 1.5 বছরের কিন্তু আমি কাউন্ট করি 1 বছর, কারণ মাঝখানে 5 মাস আমরা ছিলাম না। আচ্ছা, এটা বোধহয় তুমি আমাকে অফ ক্যামেরা বলেছো। ওখানে তখন প্রচন্ড আপস অ্যান্ড ডাউনস গেছে তোমাদের। মাঝখানে 5 মাস কিন্তু আমরা ছিলামই না, আমাদের সেটা একটু অস্তিত্ব শুনি। ছিল না। সেটা একটুখানি শুনবো, সেই অদ্ভুত সময়টা। গল্প, অদ্ভুত গল্প। আমি, রনিতা, আমাদের টিম, আমরা কোচবিহারের উদ্দেশ্যে যাচ্ছি শিয়ালদা থেকে ট্রেনে করে। ঠিক মাঝরাতে 2:30 নাগাদ ফোনটা, নোটিফিকেশনটা ব্লিঙ্ক করলো, দেখলাম ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স থেকে একটা মেল এসছে যেখানে লেখা আছে আপনার চ্যানেলটা ডিলিট করে দেওয়া হলো এবং সোশ্যাল মিডিয়ার সমস্ত রকম কারিকুলাম, ইউটিউবের কারিকুলাম এখন থেকে আপনার বন্ধ। সঙ্গে সঙ্গে আরেকটা ফোন থেকে প্লেট অন দ্য হুইলস খুঁজে দেখলাম, খুঁজেই পেলাম না, চ্যানেলটাই নেই। কয়েক মিনিটের জন্যে মানে অন্ধকার ট্রেনের বগিটা আরো অন্ধকার লাগছিল। সিরিয়াসলি? টেনশনে কি বলবো, একটা অদ্ভুত ফিলিং হচ্ছিল, খানিকটা টেনশন, খানিকটা অবাক, গা গুলাচ্ছিল যে কি মানে কি হলো। এই সিচুয়েশনটা থেকে ওভারকাম করলে কি করে? খুব সোজা, খুব সোজা। সবাইকে ঘুম থেকে জাগিয়ে দিলাম, টিম মেম্বারদের দিয়ে বললাম যে আমরা কোচবিহার যে কারণে যাচ্ছি বোধহয় আর যেতে হবে না, কারণ প্লেট অন দ্য হুইলস নেই। সবার রিয়াকশনটা দারুণ ছিল, হ্যাঁ হ্যাঁ এই যে রিয়াকশনটা, আমি বললাম হ্যাঁ চ্যানেলটা নেই। পরের দিন কোচবিহার পৌঁছালাম, পৌঁছে আমাদের বাকি যে টিম মেম্বার আছে যারা আমাদের ডিজিটাল পার্টনার, আমাদের মার্চেন্ডাইজ পার্টনার যারা, আমরা তো অনেকগুলো ব্রাঞ্চ, শুটের একটা ডেডিকেট টিম, এডিটর্স প্যানেল, সবাইকে এক জায়গায় করলাম ওভার দ্য ফোন কোচবিহারে বসে, যে এই ব্যাপার, এই ঘটেছে, কি করা যাবে, আমরা কি পোস্টপন্ড করে বাড়ি চলে আসব। আরেকজনকে ফোন করেছিলাম, ইন্দ্রজিৎ লাইরি, যে কি করব বলুন, এই হয়েছে, ছেড়ে দিয়ে চলে আসি। বাড়িতে ফোন করলাম আমার স্ত্রীকে, দেখো এরকম হয়েছে, কি করব, বন্ধই করে দিই, আর দরকার নেই, যা টাকা পয়সা হারানোর তো হারিয়ে ফেলেছি প্রায় 1 বছরে, চ্যানেলটা চলে গেল, আর কিছু করা যাবে না। যাই হোক, ঘন্টাখানেক বাদে সবাই একটু মনস্থির করে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে চ্যানেলটা হ্যাক হয়েছিল এবং ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোও কোনোভাবে ডিস্টার্ব হয়েছিল। চ্যানেল থেকে লাইভ স্ট্রিমিং করে বিটকয়েন বিক্রি করার দরুন ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স থেকে চ্যানেলটা ডিলিট হয়ে গেছিল। যাই হোক, অনেক চেষ্টা চরিত্রের পর চ্যানেল ফিরে পেয়েছি, কিন্তু ওই যে সেই সময়ের গ্রোথটা 5 মাস হারিয়ে গেলে আবার নতুন করে জার্নি করতে হয়, এটা একটা ধাক্কা ছিল। আই উইশ কারুর যেন এইরকম ধাক্কা না আসে। হয় কি, সব ঠিক হয়ে যাবে, কিন্তু তোমার যে একটা গ্রোথ, তোমার যে একটা প্যাটার্ন, তুমি যেভাবে এগোচ্ছিলে সেই প্যাটার্নটা নষ্ট হয়ে গেলে কিন্তু আবার শুরু থেকে শুরু করতে হয়। এটা তুমিও আশা করি বুঝতে পারছো। একদমই তাই।
তাহলে এই আগামী দিনে যেন এটা না হয়, আপাতত এইটাই তোমার উইশ। হ্যাঁ, এইগুলো তো ঠিক আছে, এগুলো তো ছোটখাটো একটা হার্ডল। আর আমাকে যদি জিজ্ঞেস করো কোথায় দেখতে চাই, খুব বড় পর্দায় নিজেদেরকে দেখতে চাই। আমার টিম মেম্বারদের সবাই আমরা একসাথে দাঁড়িয়ে খুব বড় একটা স্টেজে দেখতে চাই। আর যাদের গল্প এতদিন ধরে বলে এসছি তাদেরকে ভালো থাকতে দেখতে চাই। আর একটা কথা, প্লেট অন দ্য হুইলস যখন আমরা দেখি, আমাদের হয়তো মুড অফ থাকলো বা খুব ভালো মুড থাকলো বা কোথাও ট্রাভেল করতে করতে যে কোনো সময়তে আমরা যখন প্লেট অন দ্য হুইলসকে দেখি, তখন আমরা একটা রিফ্রেশ হওয়ার কন্টেন্ট পাই। এটা প্লেট অন দ্য হুইলসের কাছ থেকে আমাদের প্রাপ্তি। দিনের শেষে তোমার কি প্রাপ্তিটা হয়? আরে আমি তো নিজেকে ফিল করি যে পৃথিবীর সব থেকে লাকি মানুষ। ভীষণ ব্লেসড, আমি ভীষণ ব্লেসড। আমার চারপাশের লোকগুলো, বললাম আমি দিনটা শুরু করি যাদের সাথে আর দিনটা শেষ করি যাদের সাথে, সেটা যেখানে আড্ডা মারি, সেটা আমার ব্যবসার জায়গা, প্লেট অন দ্য হুইলসের টিমটা, আমার বাড়ির লোকগুলো, সবার থেকে পাই প্রতিবার এক একটা এপিসোডের পর নতুন নতুন লোকজন, আলাপ হওয়া। এত কিছু পেয়েছি, ফিরিয়ে দিতে পারবো কি করে আমি জানি না। একটা বিরিয়ানির মধ্যে দিয়ে, কারণ সবসময়তে প্লেট অন দ্য হুইলসে সুব্রতদার যে টিম মেম্বার্সরা আছে তাদের কাছ থেকে শুনতে পাই সুব্রতদা বিশাল বড় বিরিয়ানি লাভার। হ্যাঁ, মানে এক প্লেট বিরিয়ানিতে বিক্রি হয়ে যায়, ওরা এই এরকমই রে, বলে। না বিক্রি হওয়ার ব্যাপারটা আছে, ওরা এরকমই বলে, ওদের কথাবার্তা এরকম। তো এটা আমার ব্যক্তিগত প্রশ্ন যে কলকাতা বলো বা মফস্বল বলো, যে কোনো জায়গাতে প্রচুর বিরিয়ানির দোকান আছে, ছোট বড় সমস্ত বিরিয়ানির দোকান আছে, প্রত্যেকে কি ভালো বিরিয়ানি বানাতে পারে কলকাতায়? দেখো, কলকাতায় ভালো বিরিয়ানি বোধহয় একটু কমে গেছে, সিগনিফিকেন্টলি কমে গেছে। কারণ আজকে যদি একটা বিরিয়ানির দোকান ওপেন হয়, সেখানে কোনো একজন ফুড ব্লগার চলে যাবেন এবং বলবেন দুর্ধর্ষ বিরিয়ানি, মাংসটা ভীষণ সফট, চলে আসবেন, কিন্তু আলটিমেট সেখান থেকে সেটা পাওয়া যাচ্ছে না। এবার সমস্যাটা হচ্ছে কি বলতো, আপনি দেখছেন কেন? হ্যাঁ, আপনি দেখছেন কেন? আপনাকে কেউ বলেনি, বা যে ওই করছে ফুড ব্লগিং করছে সেও বাড়িতে এসে বলে যায়নি আমারটা দেখুন, দেখে আপনি ওখানে যান। না, আপনি দেখছেন কেন? তবে এটা যেরকম একটা দিক যে কলকাতায় ভালো বিরিয়ানি কমে যাচ্ছে, আরেকটা ভালো দিক হচ্ছে জেলায় প্রচুর ভালো ভালো বিরিয়ানির দোকান হয়ে গেছে, যারা অ্যাকচুয়ালি বিরিয়ানিটা বানাতে পারছে। আগে একটা সময়, মানে আমার ছোটবেলায় বা তোমার ছোটবেলাতেও, বিরিয়ানি ইজ লাইক মহার্ঘ খাবার। ভীষণ। দুর্গা পুজোয় বা কোনো বিয়ে বাড়িতে বিরিয়ানি হয়ে, বিয়ে বাড়িতে হতো না তখন বিরিয়ানি হতো না, মানে একটা বিরিয়ানি বাক্স ওই কাগজের গার্ডার দিয়ে আসছে, মানে বিশাল ব্যাপার। আর আমি যেহেতু বললাম আমার আপব্রিঙ্গিংটা এখানে নর্থ কলকাতায়, তা বিরিয়ানি মানে আমাদের কাছে ছিল রয়্যাল। আর বাবা একটা বিরিয়ানি আনতেন, বাবা সেন্ট্রাল, যেখানে মেট্রো, ওখানে শাহী দরবার বলে একটা রেস্টুরেন্ট ছিল। রেস্টুরেন্টটা উঠে গেছে, মানে মিড 90s উঠে গেছে। আজও কিন্তু নর্থ কলকাতায় ভালো বিরিয়ানি নেই। তুমি যদি শোভাবাজার, শ্যামবাজার, হাতিবাগান দেখো, আমি ফ্র্যাঞ্চাইজি বিরিয়ানিগুলোর কথা ছেড়ে দিচ্ছি, সেরকম ভাবে একটা যে প্রপার বিরিয়ানি দোকান লাস্ট 5 বছরে এস্টাবলিশ হয়েছে, স্টার হয়েছে, সেরকম কেউ নেই। এবার আমি ভুল হতে পারি, আমি যে পৃথিবীর সবটা জেনে বসে আছি তা তো নয়, হয়তো আছে না, আমি জানি না, কিন্তু আমার সেরকম চোখে পড়েনি। এটা একটা দুঃখ আমার। সাউথ কলকাতায় কিন্তু অনেক ভালো ভালো বিরিয়ানির দোকান হয়ে গেছে, অনেকগুলো।
যাদের লিগেসি নেই, যারা ফার্স্ট জেনারেশন, বা যাদের শুরুটা হয়তো ওই 2 বছর থেকে আপ টু 10 বছর, মানে যে সব থেকে পুরনো তার বয়স 15, যে সব থেকে নতুন তার বয়স 2, কিন্তু রীতিমতো সিরিয়াস বিরিয়ানি বানাচ্ছে। তাহলে কি সুব্রত দাকে প্লেট অন দ্য হুইলস এর আগামী কোনো এপিসোড বিরিয়ানির ওপরে দেখতে পারি, বিরিয়ানি নিয়ে দেখতে পারি? না, বিরিয়ানি তো রিসেন্টলি কলকাতা বিরিয়ানি হয়েছে একটা, হুম এবার হতে পারে একটা নর্থ কলকাতা বিরিয়ানি, হুম যেটা নিয়ে আমার আক্ষেপ যে নর্থ কলকাতায় ভালো বিরিয়ানি পাওয়া যায় না। হুম ওই চ্যালেঞ্জটা আমি অন ক্যামেরা নিজের জন্য নিজেই নেব, হুম। ভালো বিরিয়ানি খুঁজে বার করব। আর অপেক্ষায় থাকবো আমরা, তোমার এই সফরে সঙ্গী হব আমরা। এটা আমার পাওয়া, বড় পাওয়া। আমরা না অনেক রকম কন্টেন্ট ক্রিয়েটার দেখি এখন, কেউ ফুড ব্লগিং করছেন, কেউ লাইফস্টাইল ব্লগ করছেন, কেউ ট্যুর প্ল্যান করছেন, তার উপরে করছেন, কিন্তু প্লেট অন দ্য হুইলসের এটা তুমি ইউএসপি বলতে পারো যে ওই চ্যানেলটার মধ্যে যখন আমি ঢুকছি তখন আমি খাবার দেখছি, তখন আমি একটা জায়গার গল্প শুনছি, তখন সেইখানকার মানুষদের গল্প শুনছি, এবং যেগুলো তোমার সাথে আমার অন ক্যামেরায় আলোচনা হয়েছে 10 অবতার কার্ডস, এই ব্যাপারটা হারিয়ে যাওয়া একটা শিল্প। বা তুমি বিভিন্ন জায়গায় গিয়ে লুপ্তপ্রায় বিভিন্ন রকম মিষ্টির কথা বলেছো, তোমার শোভাবাজারের এপিসোডে আমি সেটা দেখেছি। তা তোমার এটা কখন মনে হলো যে আমি শুধুমাত্র খাবো না, আমি শুধুমাত্র আমার গল্পগুলোর মধ্যে খাবো না, আমি সাথে ঘুরবো এবং সেইখানকার বিভিন্ন কোর এরিয়াতে ঢুকে সেইখানকার নির্যাসটা টেনে বের করব? একটা ব্যাপার খুব পরিষ্কার যে বাড়ি থেকে কেউ 200 কিলোমিটার শুধু কয়েকটা মিষ্টি খেতে যাবে না, কেউ যাবে না। বা একটা ঘুগনি খেতে 3 ঘন্টা গাড়ি চালিয়ে যাবে আসবে, এটা খুব বোকা বোকা লাগে শুনতে। একটা কারণ থাকতে হবে, এবং কারণটাও প্র্যাকটিক্যাল হতে হবে। আমরা যেভাবে প্লেট অন দ্য হুইলস শোটাকে এগিয়ে নিয়ে চলেছি, নিজেদের অজান্তেই আমরা কিন্তু বাঙালির অফিসিয়াল উইকেন্ড প্ল্যানার হয়ে গেছি। যাদের বাড়িতে কিচকিচানি শুনতে হয় শুক্রবার রাত থেকে যে এই সপ্তাহে কোথায় যাব, তারা প্লেট অন দ্য হুইলস দেখতে পারেন। আমার কাছে আর কোনো রাস্তা ছিল না, ওই যে জেলার শিল্পী, জেলার ছোট ব্যবসায়ী, এদেরকে তুলে ধরার। মানুষকে একটা কারণ দিতে হবে ওই লোকগুলোর কাছে পৌঁছানোর। সেই জন্যে আমি ঘোরা আর খাওয়া এই দুটো একসাথে রেখেছি। তবে প্রথম 4টে এপিসোড একদম শুরুর দিকে আমি শুধু খাওয়া 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 নিয়েছিলাম। পরে রনিতা আসার পর আমরা একটা ভাগাভাগি করে নিয়েছি, আমি প্লেট ও হুইলস। মানে ঘোরার দিকটা দেখবে ও, খাওয়ার দিকটা দেখবো আমি। যদিও গাড়িটাও আমি চালাই, খাবারটাও আমি খাই, সেটা কথা নয়। আর ইনস্ট্রাকশন পাশে বসে বসে দেয় রনিতা। হ্যাঁ, মানে ওটা তো মেয়েদের, মানে হ্যাঁ, ও একটা কমন, মানে অদ্ভুত ফিল্মি ক্যারেক্টার। হ্যাঁ, গাড়ি চালাবে একজন, পাশে বসে কথাগুলো আমি বলবো, আমার কথা অনুযায়ী চলতে হবে, এরকম একটা ফিল আসে। হ্যাঁ, এরকম আছে, এরকম ফিল আছে। ও অন স্ক্রিন অফ স্ক্রিন আমাকে অপমানিত দেখতে খুব পছন্দ করে। এটা আমার হয়, আমার হাজবেন্ড যখন চালায়, মানে এটাই ওই রকম হচ্ছে না, তুমি একটু এরম করে চলো, আমি ওই জায়গাটায় দাঁড়াবো। মহিলারা মানে সেটা তোমার যেই হোক, তোমার স্ত্রী হোক, তোমার বন্ধু হোক, তোমার বোন হোক, দিদি হোক, কোনো একজন মহিলা তোমার পাশে বসলে তোমাকে ওইটুকু সহ্য করতেই হবে। কখনো বলবে গাড়িটা গান চলছে না কেন, কখনো বলবে এসিটা এত ঠান্ডা কেন। আর ওটাই কোথাও গিয়ে ওই 2 বন্ধুর যে ঝগড়া খুনসুটি, ওটা কখন ইউএসপি হয়ে গেছে আমরা নিজেরাও জানি। ইনফ্যাক্ট প্ল্যানিংও থাকে না ওইভাবে কিছু, যে ঝগড়াটা বা যে ইয়েটা কথা কাটাকাটিটা যে খুব প্ল্যান করে স্ক্রিপ্ট ফলো করে, একদম নয়। ন্যাচারালি যেরকম হলো একটা থেকে চলো হয়ে গেছে। এরপরেই আমার দর্শক বন্ধুদের থেকে প্রচুর কমেন্ট আসবে যে আমরা আগামীতে এই জায়গাটা প্ল্যান করতে চাই, তো প্লেট অন হুইলস কি আমাদের সেই প্ল্যানিংটা করে দেবে? তো সেখানে গিয়ে আমার উত্তরটা কি থাকবে? বাহ, এটা তো আমাকে তুমি একটা নতুন দিক দেখিয়ে দিলে।
হতেই পারে। আমার একটা খুব ইচ্ছা আছে যারা আমাদের দেখেন তাদের সবাইকে নিয়ে কোথাও একটা আড্ডা মারবো, জাস্ট আড্ডা মারবো। অলরেডি প্লেট অন দ্য হুইলসের জন্মদিনে, 1 বছরের জন্মদিনে আমরা কিন্তু করেও ছিলাম একটা আয়োজন। একটা ছোট্ট কন্টেস্ট করেছিলাম যে একটা রিলের এগেনস্টে হয়তো কমেন্ট বা কিছু আমার টিম প্ল্যান করেছিল। আমরা ক্যামেরার ওপারে, স্ক্রিনের ওপারে যারা থাকেন তাদের মধ্যে থেকে কিন্তু 10 জনকে ডেকেছিলাম এবং খুব মজা হয়েছিল, খুব মজা হয়েছিল। তো সামনেও যেহেতু পুজো, নর্থ কলকাতায় অলরেডি একটা পুজো পুজো ভাইব স্টার্ট হয়ে গেছে, খুব ইচ্ছা করছে ক্যামেরার ওই দিকে, স্ক্রিনের ওই দিক থেকে বেশ কয়েকজনকে ডেকে একদিন আড্ডা মারি। তাহলে আমি আমার দর্শক বন্ধুদের বলি, যারা পুজোয় কোনো ট্যুর প্ল্যান করতে চাইছেন, কোথায় খাবেন, কোথায় যাবেন, তো অবশ্যই যোগাযোগ করতে হবে প্লেট অন দ্য হুইলসের সঙ্গে, সুব্রতদার সঙ্গে, তার টিম মেম্বার্সদের সঙ্গে। অনেক ধন্যবাদ সুব্রতদা, তোমার এই চাকা ঘুরতে থাকুক, তুমি তোমার সফর চলতে থাকুক এবং এই সফরে সঙ্গী হব নিশ্চয়ই আমরা। আমারও খুব ভালো লাগছে যে নন্দিনী ডেকেছে। এটা আমার প্রথম পডকাস্ট, আমি এর আগে কখনো এরকম শোতে আসিনি। তুমি আমাদের ডেকেছো, যোগ্য মনে করেছো, এর জন্য তোমাকেও থ্যাংক ইউ। মাই প্লেজার। সম্পূর্ণ সফরটায় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হচ্ছে আগামী এপিসোডে নতুন কোনো গল্প নিয়ে। সাথে থাকুন এবং ঝটপট সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নতুন পাতা সাথে নন্দিনী, যেখানে প্রতিটি গল্প একটি নতুন পাতার শুরু।